কঠোর নিরাপত্তায় শেষ হলো এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। এবছর ছাত্রদের অংশগ্রহণ বেশি। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা চলছে মনোনয়ন সংগ্রহ ও জমা। সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, মন্ত্রী টুকুকে নাস্তিক বলে মানহানির মামলা। ইরানের ইউরেনিয়াম ও মিডনাইট হ্যামার নিয়ে দাবি, আলোচনা না মানলে কঠিন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। এবং ক্রিস গেল ইউরোপিয়ান টি-20 লিগে গ্লাসগো দলের সহ মালিক হলেন, নতুন অধ্যায় শুরু করলেন গেইল। দুপুর ৩টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন। সকাল 10টায় শুরু হয়ে দুপুর 1টায় শেষ হয় এ পরীক্ষা। এবছর অংশগ্রহণের ছাত্রীদের চেয়ে ছাত্রদের সংখ্যা বেশি হওয়ায় দেখা দিয়েছে নতুন প্রবণতা। নকল ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে ছিল কঠোর নজরদারি। তবে কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভোগান্তি, বিদ্যুৎ সংকট ও যানজটের চিত্র উঠে এসেছে। বিস্তারিত জাগরেস রিপোর্টে। ফেসবুকে, পেপারে, টেলিভিশনে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে এতে তারা প্যানিক হচ্ছে, তার সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট। দেশ জুড়ে শেষ হলো 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম। সকাল 10টা থেকে শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নেয় লাখো শিক্ষার্থী। এতে সারা দেশে 30,666টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 18.5 লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নেয়। বিগত কয়েক বছর ধরে ছাত্রদের চেয়ে ছাত্রীদের অংশগ্রহণ বেশি ছিল। এবার তাতে ছন্দপতন ঘটেছে। এবার ছাত্রীদের চেয়ে বেশি সংখ্যক ছাত্র পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেয়া তথ্য বিশ্লেষণ করে এমনটি দেখা গেছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে অভিভাবকদের। এবারের পরীক্ষাকে ঘিরে শিক্ষামন্ত্রীর বিভিন্ন উদ্যোগে আশাবাদী তারা। তাদের ভাষ্য, বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষা বান্ধব ভূমিকা রাখছেন। শিক্ষা বান্ধব একজন মানুষ, সচেতন, বা বাচ্চাদের ওরা বুঝে ভালো। ওনার সম্পর্কে আগেও কিছু দেখছি, তো আশা করি যে উনি অনত এতটা সময় পায় নাই, সামনে আরো ভালো করবে আশা, সেই আশায়। তবে কেন্দ্রে আসতে নানা ভোগান্তির অভিযোগ করেছেন অভিভাবকেরা। বিশেষ করে বিদ্যুৎ সংকটের কারণে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটেছে বলেও জানান তারা। আমরা সকাল 8টা বাজে বের হয়ে আমরা কিন্তু আসলে যানজটের ভিতর দিয়ে আসতে পারি না। আমি 3 কিলোমিটার বাচ্চাকে নিয়ে হেঁটে আসছি গরমের ভিতর দিয়ে। এটা চরম একটা ভোগান্তি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারেন্ট ছিল না, গতকালকেও ছিল না, তার আগের দিনও ছিল না। তার স্বাভাবিকভাবে তার তো স্বাভাবিক কষ্ট হচ্ছে। একে গরম, তার উপরে বিদ্যুৎ বিভ্রাট। শহরে এই অবস্থা, তাহলে গ্রামে অবস্থা তো আরো ভয়াবহ। এদিকে অতিরিক্ত গরম এবং দীর্ঘ যানজটে ভোগান্তির কথাও উঠে আসে অভিভাবকদের বক্তব্যে। অনেকের জন্য সময় মতো কেন্দ্রে পৌঁছানো ছিল বড় চ্যালেঞ্জ। আমি পুরোটা রাস্তা আমি হেঁটে আসছি, রাস্তা প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, এত জ্যাম যে আমি হেঁটে না আসলে দেখা যেত আমি পৌঁছতে পারতাম না। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয়ে পরীক্ষার লিখিত অংশ চলবে আগামী 20 মে পর্যন্ত। এরপর 7 জুন থেকে 14 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। শেষ দিনের মতো চলছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দাখিল কার্যক্রম। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিনিয়র সচিব আক্তার আহমেদ সভাপতিত্বে মনোনয়ন দাখিল কার্যক্রম শুরু হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে এনসিপি, জাকপা, খেলাফত মজলিস সহ 11 দলীয় জোটের প্রার্থীরা সমন্বিতভাবে মনোনয়ন দাখিল করেন। এছাড়া মনোনয়ন জমা দেন বিএনপি মনোনীত নরসিংদী 4 সংরক্ষিত নারী আসনের প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা সহ 6 জন প্রার্থী। জামাত জোটে মনোনয়ন জমা দেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম সহ 12 জন প্রার্থী। সংরক্ষিত 50টি আসনে বিএনপি জোট পাবে 36টি, জামায়াত 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে একজন সংরক্ষিত নারী আসন পাবেন। সংরক্ষিত 50টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে 464 জন নির্বাচন কমিশন থেকে ফর্ম সংগ্রহ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিল কার্যক্রম চলবে বিকেল 4টা পর্যন্ত। এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী রাকিব হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। একটু জানিয়ে দিই আপনাদের, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপি এবং জামায়াতের যারা সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন, সংসদ সদস্য প্রার্থী রয়েছেন, এর মধ্যে বিএনপি থেকে 36টি এবং 11 দলীয় জোট থেকে 13টি এবং স্বতন্ত্র থেকে হচ্ছে একটি, অর্থাৎ মোট 50টি যে সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসনের আমরা দেখেছি যে গতকাল এবং আজকে সকালেও বিএনপির বেশ কয়েকজন প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম নির্বাচন কমিশনে জমা দিয়েছেন এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে যে 13 জন যারা রয়েছেন, সেই 13 জন আজকে আমরা দেখেছি যে 11 দলীয় জোটের যে প্রধান জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে তারা এই মুহূর্তে এই যে নির্বাচন কমিশন এখানে তাদের যে প্রার্থীতা যে মনোনয়ন ফর্ম সেটি জমা দিয়েছেন। আর জানিয়ে রাখি যে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই আজকেই এই মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ সময় এবং আমরা দেখছি যে এই মুহূর্তে বৈঠক চলছে ভিতরে এবং বৈঠক শেষে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা বের হয়ে আসেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। আমাদের এই যে সংরক্ষিত নারী আসনে যারা জামাতের যারা রয়েছেন জামাত জোটে, তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এনসিপি থেকে 2 জন রয়েছেন এবং পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ একজন শিশুর যে মা, তিনিও কিন্তু এখানে এসেছেন। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করায় কুষ্টিয়া 3 আসনের এমপি ও ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ আদালত। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালতের বিচারক সুমন ভূঁইয়া এই নির্দেশ দেন। এর আগে 2 এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে আদালতের বিচারক সুমন ভূঁইয়া মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। কিন্তু গত 27 মার্চ কুষ্টিয়া সদর উপজেলার বড় মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর দেয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে মুফতি আমির হামজা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক ও আপাদমস্তক ইসলাম বিদ্বেষী। এতে মন্ত্রীর সম্মানহানি হয়েছে বলে দণ্ডবিধি 296, 500 ও 504 ধারায় মানহানির একটি মামলা করা হয়েছে। এ মামলায় মঙ্গলবার বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। একই ঘটনায় গত 30 মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট SM নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করেছেন। এবছর হজযাত্রীদের সেবায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 1 লাখ পানির বোতল উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাগ র্যাপিং ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। তিনি বলেন, এবছর হাজিদের জন্য দেয়া হচ্ছে নানাবিধ পরিষেবা। মশার উপদ্রব কমাতেও দিনের 7 থেকে 8 বার করা হচ্ছে স্প্রে। হজের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সকল হজযাত্রীদের জন্য 1 লক্ষ পানির বোতল উপহার দিয়েছেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে হজযাত্রীদের লাগেজে কিন্তু বিনা ফ্রিতে কিন্তু র্যাপিং করে দেওয়া হচ্ছে। এই সেবাগুলোর পাশাপাশি আমরা হজযাত্রীদের সেবা প্রদানের জন্য এবছরই প্রথম ডেডিকেটেড হজ সেবক টিম কিন্তু আমরা নিয়োজিত করেছি এবং তারা হজযাত্রীদের অভ্যর্থনা জানানো এবং তাদের লাগেজ বহনে সহায়তা করছে। হজযাত্রীদের যাতে কোনো ক্ষেত্রে কোনো রকম অসুবিধা নয় সেক্ষেত্রে আমরা সর্বান্তকরণে আমরা চেষ্টা করছি। মশার ক্ষেত্রে আপনারা যেটা বলেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা মশা আর উপদ্রব থেকে হজযাত্রীদেরকে সম্পূর্ণরূপে নিরাপদ রাখার জন্য কিন্তু বিভিন্নমুখী কার্যক্রম কিন্তু নিয়েছি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি লিখেছেন, অপারেশন মিডনাইট হ্যামার ছিল ইরানের নিউক্লিয়ার ডাস্ট স্থাপনাগুলোর ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক ধ্বংসযজ্ঞ। ফলে সেখান থেকে তা খনন করে বের করা হবে দীর্ঘ কঠিন একটি প্রক্রিয়া। অপারেশন মিডনাইট হ্যামার হলো গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের চালানো একটি অভিযানের নাম। এতে যুক্তরাষ্ট্রে 125টি সামরিক বিমান ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায়। এরপর তিনি আরও লেখেন, ভুয়া সংবাদ মাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম আমাদের মহান বিমান চালকদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে। তাদের সবসময় খাটো করা ও তুচ্ছ করার চেষ্টা করছে লুজার্স। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ব্যতিক্রম ঘটলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা আলোচনায় বসতে যাচ্ছে, আর যদি তা না করে তবে তারা এমন সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি। একটি ন্যায্য চুক্তির আশা প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, আশা করছি তারা একটি সম্মানজনক চুক্তিতে আসবে এবং নিজেদের দেশকে পুনর্গঠন করবে। তবে ইরান কোনোভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। এবারে খেলার খবর। টি-20 ক্রিকেটের একসময় সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল নিয়মিত খেলতেন বিশ্বের নামি দামি সব ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে। এবার তিনি দল কিনলেন ইউরোপের ফ্র্যাঞ্চাইজি লিগে। গ্লাসগো ভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজির সহ মালিক হিসেবে যুক্ত হয়েছেন তিনি, যা এই গ্রীষ্মে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসরের অংশ নেবে। গেইল ভারতের মুগাফি গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে দলটি কিনেছেন, যার নাম রাখা হয়েছে গ্লাসগো মুগাফিয়ান্স। এই দলটি আগে কেনার কথা ছিল রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন আশ্বিনের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী গোষ্ঠী গ্লাসগো। তবে এখন তারা ডাবলিন ভিত্তিক দলের দিকে আগ্রহ সরিয়ে নিয়েছে বলে জানা গেছে। নতুন ভূমিকা নিয়ে গেইল বলেন, এই ফ্র্যাঞ্চাইজির সহ মালিক হওয়া তার জন্য একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। 46 বছর বয়সী গেইল 1999 থেকে 2021 সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে 103টি টেস্ট, 301টি ওয়ানডে ও 79টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম পরিচিতি মুখ হিসেবেও তিনি সুপরিচিত। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কঠোর নিরাপত্তায় শেষ হলো এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। এবছর ছাত্রদের অংশগ্রহণ বেশি। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা চলছে মনোনয়ন সংগ্রহ ও জমা। সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, মন্ত্রী টুকুকে নাস্তিক বলে মানহানির মামলা। ইরানের ইউরেনিয়াম ও মিডনাইট হ্যামার নিয়ে দাবি, আলোচনা না মানলে কঠিন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। এবং ক্রিস গেইল ইউরোপিয়ান টি-20 লিগে গ্লাসগো দলের সহ মালিক হলেন, নতুন অধ্যায় শুরু করলেন গেইল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।